গণঅভ্যুত্থানের পরিস্থিতি যদি বিশ্লেষণ করেন, প্রত্যাশা প্রাপ্তির সমীকরণটা যদি মেলাতে চান, কি চেয়েছিলাম আমরা আর কি অর্জিত হলো? ধন্যবাদ আপনাকে। প্রত্যাশা প্রাপ্তির কথাটা যদি বলি ভাবে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে 5ই আগস্টের যে একটা সরকারের যে পরিবর্তন হলো, একটা রেজিম চেঞ্জ হলো, এটাকে একটা সাধারণ রেজিম চেঞ্জের কোনো ব্যাপার না, কারণ ইলেকশনের মাধ্যমে রেজিম চেঞ্জ হয়নি। আগের সরকারটাও নির্বাচিত সরকার ছিল না। বলা যেতে পারে যে এই সরকারটাকে জনগণ উচ্ছেদ করেছে। ছাত্র বলেন, জনতা বলেন, প্রতিটি নাগরিক তাদের একটা নাগরিক কর্তব্য বোধ করেছে যে যেইভাবে দেশটা চলছিল, যারা দেশটা চালাচ্ছিল, এই দেশটাকে তারা লুটপাট করছিল, দেশটাকে একটা বিদেশি রাষ্ট্রের করদ-রাজ্যে পরিণত করার পরিস্থিতি তারা ঠেলে দিয়েছিল, এবং দেশের সমস্ত টাকা পয়সা পাচার করে বাংলাদেশের মানুষগুলোকে তারা একেবারে ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দেওয়ার মতো অবস্থা করেছিল। তো এই ধরনের একটি পরিস্থিতিতে ওই সরকারটিকে চূড়ান্তভাবে ওই সরকারটাকে বিদায় করা ছাড়া, এবং যেহেতু সে স্বাভাবিকভাবে বিদায় নেবে না, তো তাকে তো রীতিমতো একটা গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে তাকে বিদায় দিতে হবে। ওই ধরনের একটা পরিস্থিতি হয়েছে যখন একটা মিছিলে মায়েরা নামে, বোনেরা নামে, শিশুরা নামে, কিশোররা নামে, যুবকরা নামে, ছাত্ররা নামে, তখন এটা কোনো শুধু রাজনৈতিক গণ-অভ্যুত্থান, এটা একেবারে রীতিমতো গণ-অভ্যুত্থান বলে বাংলাদেশের গণবিস্ফোরণ দেখেছি আমরা, এটাই হয়েছে। তো সুতরাং এই যে আমাদের মায়েরা নামলো, আমাদের বোনেরা নামলো, শ্রমিকরা নেমেছে, এই লোকগুলো কি শুধুই মাত্র ওনাকে, আমাকে বা এক্সেসদেরকে, আপনাকে সংরক্ষিত আসন একটা এমপি বানানোর জন্য? এগুলো তো ছিল 54 বছরে। যখন এমপি বলে পদ ছিল, এরকম কিছু মানুষ ছিল, তাদের দুটো চোখ ছিল, কান ছিল, হাত ছিল, মানুষের মতো আকৃতি ছিল অনেক লোকগুলোর, কিন্তু তাতে করে বাংলাদেশ রাষ্ট্রটি কি গণতান্ত্রিক ছিল? ছিল না। এই এমপিরা কি জবাবদিহি করতো কাউকে? পার্লামেন্ট কি জবাবদিহি করাতে পারতো সরকারকে? করতে পারতো না। তো ফলে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, রাষ্ট্র হিসেবে একটা ডেমোক্রেটিক স্টেট, রাষ্ট্রের একটা গণতান্ত্রিক চরিত্র দরকার। সেটি হচ্ছে যে গণ-অভ্যুত্থানের কথা বললেন না, প্রত্যাশাটা হচ্ছে আমার রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, আমার রাষ্ট্রটা মানবিক রাষ্ট্র হবে। মূল যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। আমার রাষ্ট্রটা মানবিক হবে, আমার রাষ্ট্রে সাম্য থাকবে, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার থাকবে। তো এই সমস্ত অঙ্গীকার যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে উল্লেখ ছিল, আমাদের স্বাধীনতার, আমাদের যে সংবিধান, স্বাধীনতার পর্বে আমাদের যে সংবিধানের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এগুলো সব বিবৃত আছে, বাট সব কিছু ইগনোর ছিল, এগুলোকে এর ধারে কাছে ছিল না। এইটা প্রতিষ্ঠা করার জন্য এবং রাষ্ট্রের যারা শাসন ক্ষমতা থাকবে তাদেরকে নাগরিকরা প্রশ্ন করতে পারবে, যে রাষ্ট্রে, যে সমাজে নাগরিকরা প্রশ্ন করতে পারে না, প্রশ্ন তুলতে পারে না, এবং প্রশ্ন তুললে ভয় রাজত্ব তৈরি করা, ওটা তো রাষ্ট্র না, ওটা তো একটা অন্য কোনো কিছু, ওটা একটা ফ্যাসিবাদী একটা কাঠামো, ওখানে আপনার ভয় রাজত্ব তারা তৈরি করে রাখতো। এই জায়গাটাকে ডেমোলিশ করেছিল আমাদের দেশের মানুষ। এটি এখন এই জায়গাটা যাতে আমরা এটার এটার পরিবর্তনের মধ্য দিয়ে যাতে আমরা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, কায়েম করতে পারি, যে রাষ্ট্রে আমার শাসককে প্রশ্ন করতে পারবো, আমার প্রেসিডেন্টকে প্রশ্ন করতে পারবো, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারবো, বিরোধী দলের নেতাকে প্রশ্ন করতে পারবো, আমার এমপিকে প্রশ্ন করতে পারবো। আমি এমপিকে নির্বাচিত করেছি এবং এমপি 5 বছরের জন্য ইলেক্টেড হয়েছেন, মনে হয় বুঝলাম যে একেবারে ফেয়ার ভোটে ডেমোক্রেটিকলি তিনি ইলেক্টেড হয়েছেন। হওয়ার পরে তিনি দুরাচারী কাজ শুরু করলেন, হওয়ার পরে তিনি দুর্নীতি করা শুরু করলেন, হওয়ার পরে তিনি অনৈতিক কাজকর্ম করা শুরু করলেন। তাকে আমি রিকল করতে পারি? আমার পার্লামেন্টে 54 বছর আমাকে একটা পার্লামেন্টে রিকল সিস্টেম নাই। 54 বছর আমাদের পার্লামেন্টে একটা কমিটি অন এথিক্স নাই, নৈতিকতার একটা নেই। আপনি নিশ্চয়ই জানেন ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার পার্লামেন্টে তার দলের লোকরা যেটা মোরাল টারপিচুড, নৈতিক স্খলনের মতন ঘটনা ঘটেছে, যেগুলো মোবাইলে যাদের অডিও ভিডিও ভেসে বেড়াতো। ডিসপাইট এভরিথিং, শেখ হাসিনা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? কেউ প্রশ্ন তুলেছে? কমিটি অন এথিক্সে তার মধ্যে তারা এসেছিল, তাদের কি পানিশ করা ছিল? পানিশ করার ব্যবস্থা ছিল? কিছুই ছিল না। এইটাই হচ্ছে প্রত্যাশা, মানুষের প্রত্যাশা হচ্ছে এইটা। এখন কমিটি অন এথিক্স থাকতে হবে, রিকল সিস্টেম থাকতে হবে। পার্লামেন্টে আমি
এই যে আব্দুর রহমান বদি টাইপের লোকজনকে, হাজী সেলিম মার্কার লোকজনকে বা জয়নাল হাজারীর মতো লোকজনকে আমি কেন মনোনয়ন দিলাম, এই প্রশ্নটা নাগরিক সমাজ করতে পারার সক্ষমতা থাকতে হবে। যে রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন আপনি দেখাচ্ছেন ডক্টর আফরোজামার রিপোর্ট, সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা এই সময় কতটা দূরে? আমরা অনেকখানি দূরে। এই কারণে সেটা হচ্ছে আপনি দেখবেন যেই সমস্ত সংস্কার ইস্যু নিয়ে কথা হচ্ছে, আজকে আমি একটা সভাতে ছিলাম, আমার একজন সহকর্মী ছাত্র দলের জেনারেল সেক্রেটারি ছিল শফিউল বারী বাবু, মানে তিনি মারা গিয়েছেন 5 বছর আগে, স্বাভাবিক অসুস্থতাজনিত কারণে তিনি মারা গিয়েছিলেন। তার 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের একটা আলোচনা সভা ছিল। সেই কথাটি আজকে আমি তুলেছিলাম যে এই যে 5ই আগস্টের পরে মানুষ যে এত মানুষ জীবন দিল, 2000-এর মতো মানুষ জীবন দিল, 20,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করলো, তো এটার পেছনে তো একটা আর্জ আছে, এটার পেছনে একটা প্রত্যাশা আছে, একটা আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে। আনফর্চুনেটলি আমাদের স্বপ্নগুলো বারবার ভেঙে খান হয়ে যায়। 71-এর পরে আমাদের স্বপ্ন খান হয়ে গেছিল। 72 সালে উই কুড নট ফুলফিল আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি নাই। একইভাবে আপনার 75 সালে 7 নভেম্বরে সিপাহী জনতা একটা অভ্যুত্থান ছিল, যদিও সেই অভ্যুত্থানের ফলে আজকে বাংলাদেশের যে মুক্তবাজার অর্থনীতি, আজকে বাংলাদেশের যে বিকাশ, আজকে বাংলাদেশ যে লক্ষ কোটি টাকার বাজেট দিতে পারে, বিকজ অফ দ্যাট মানে 76-এর মানে আপনার 75 সালে 7 নভেম্বরে সেই সিপাহী জনতার অভ্যুত্থান। কিন্তু এটা মাঝখানে যদি আবার বীরশ্রেষ্ঠ হোসেন মোহাম্মদ এরশাদ যদি উকি না মারতো, তাহলে দেশটা অনেক ভালো জায়গায় চলে যেতে পারত। বারবার স্বপ্নভঙ্গের দায়, বারবার স্বপ্নভঙ্গ হচ্ছে, বারবার স্বপ্নগুলো ভঙ্গ শুধু হচ্ছে না, ভেঙে ফেলছে এবং পায়ের তলায় নিষ্পিষ্ট করে দিচ্ছে আমাদের জনগণের স্বপ্নগুলোকে। এটার কারণ হচ্ছে যে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান যদি বলি সেগুলো, প্রশাসন বলেন, আইন প্রয়োগের সংস্থাগুলোকে, এগুলো একেবারেই মানে দলীয়ভাবে পরিচালনা করছে। বিশেষ করে গত 15টি বছর যেভাবে এই দেশটা চালানো হয়েছে, আইন প্রয়োগের সংস্থা থেকে প্রশাসনকে যেভাবে চালানো, সবার জন্য ব্যক্তিগত একটা প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন, একটা প্রাইভেট বাহিনী, একটা প্রাইভেট কপস, সব কিছুই এক ব্যক্তি এবং ওই দলটির একটা প্রাইভেট, ওই যে মাফিয়া বলে না, মাফিয়াদের একটা সিস্টেম থাকে, মেকানিজম থাকে। শেখ হাসিনা এরকম মাফিয়া মেকানিজমের মধ্যে পুরো গোটা রাষ্ট্রটাকে ওইভাবে চালাতো। তো সুতরাং এই ভেঙে ফেলার জন্য তো এই মাফিয়া তন্ত্রই দায়ী, ভেঙে ফেলার জন্য গণতন্ত্রকে অস্বীকার করা দায়ী, ভেঙে ফেলার জন্য জনগণের ভোটাধিকারকে অস্বীকার করাই দায়ী। তো সেই জায়গাগুলোকে আমাদের রিপেয়ার করতে হবে, রিবিল্ড করতে হবে। আপনি বলছিলেন যে মানে কত দূরটা হচ্ছে, দেখেন এই পর্যন্ত অ্যাজ এ সিটিজেন আমি পার্টির একজন মানে কি বলে দায়িত্বশীল কর্মকর্তা একটা পদে আছি বটে, বাট আমি অ্যাট দ্য সেম টাইম আমি তো নাগরিকও, আমি তো মানে কারোর স্বামী, আমি তো কারোর ভাই, আমি তো কারোর বাবাও, তাই না? আমার সন্তানের বাবাও তো আমি। তো সেক্ষেত্রে আমি যখন আমার সন্তানও তো মানে পত্রিকা পড়ে, সব দেখে, ঘরের লোকরাও পড়ে, সেখানে দেখা যাচ্ছে আমাদের বর্তমান সংস্কার কমিশন, আমি খালি দেখলাম যে প্রধানমন্ত্রীর মেয়াদ কত বছর, 10 বছর সীমাবদ্ধ থাকলে গণতন্ত্র হয়ে যাবে। আমি শুধু দেখলাম যে প্রধানমন্ত্রী মানে দলীয় প্রধান হবেন, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী হতে পারবেন না, আর প্রধানমন্ত্রী তিনি বিএনপির চেয়ারপারসন অথবা মানে চেয়ারম্যান থাকতে পারবেন না। এই নিয়েই মূলত এইসব নিয়েই আমাদের সংস্কার ঘুরপাক খাচ্ছে। পিআর পদ্ধতি নির্বাচনের দাবি মানে যেগুলো আমাদের এই আন্দোলনের সময় যেগুলো নিয়ে আমাদের কোনো আলোচনাই ছিল না, পিআর বোঝে না। আমাদের দলের দুজন নেতাও বলেছেন যে দেশের মানুষ ইভিএম এ কোন জায়গায় টিপ দিলে ভোট কোন জায়গায় ওঠে ইভিএম বোঝে না, তাদেরকে আপনি পিআর বুঝাইতে চান। আর পিআর হচ্ছে একটা মোস্ট আনডেমোক্রেটিক সিস্টেম, সেটা আমি বহুবার ব্যাখ্যা দিয়ে বলেছি। সেখানে কোনো ইন্ডিভিজুয়াল মানে ফ্রিডম অফ চয়েস কোনো কিছু নেই। আপনি ইচ্ছা করলে যদি মনে করেন আমি স্বতন্ত্র দাঁড়াবো, না, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু কন্টেস্ট অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আপনাকে ইদার একটা মার্কার মধ্যে যেতে হবে। তো কোনো ব্যক্তির স্বকীয়তা, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির ভাবনা, এটাকে স্বীকারই করে না পিআর সিস্টেম। তো এটা ইহুদিরা খুব পছন্দ করে, মানে ইসরায়েলের এটা খুব পছন্দের একটা বিষয়। ইসরায়েল কিছু কিছু দেশে এটা প্র্যাকটিস হয়, এটা সত্য। তো আমার কথা হচ্ছে এমন একটা সিস্টেমকে কেন আমি এটা নিয়ে মানে পেঁচাচ্ছি, যে সিস্টেমটা মূলত আপনার ডেমোক্রেটিক্যালি লাইক মানে কান্ট্রি লাইক ব্রিটেন, কান্ট্রি লাইক আপনার ইউনাইটেড স্টেটস, ইভেন ইন্ডিয়া পার্শ্ববর্তীদের যারা ক্লেম করে যে তারা লার্জেস্ট ডেমোক্রেসি, বাট তাদের দেশের গভর্নিং প্যাটার্ন
অন্য ধর্মাবলম্বীকে তারা যেভাবে সাপ্রেস করে, যেভাবে তাদের উপর জুলুম করা হয়, রাষ্ট্র যেখানে নির্বিকার থাকে, কখনো রাষ্ট্র সংখ্যালঘিষ্ঠদের বেলায় রাষ্ট্রেরও ভূমিকা থাকে। আই এম টকিং অ্যাবাউট ইন্ডিয়া। তো সেটা তো গণতন্ত্রের তো সংখ্যালঘুর প্রতি নির্যাতনের কোনো সুযোগ থাকে না, ঘৃণার কোনো সুযোগ থাকে না, মানে কোনো রেস, কালার, রিলিজিয়ন, ক্রিড এগুলো মানে এগুলো থাকার কোনো কারণ থাকে না, তাই না, ডেমোক্রেটিক ভ্যালুজে। কিন্তু ওখানে আছে। এখন আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গায়। আমাদের সংস্কার কমিশন এই মোটা দাগে খালি এই 2-3টে এই সমস্ত বিষয় নিয়ে, তারা অনেক বিষয় আছে, বাট এগুলো নিয়ে তারা ঐক্যমত চাচামেচি করছেন। কিন্তু আমি যে কথাগুলো বললাম, যেমন ধরুন আপনি এমপি হয়েছেন, আপনি নির্বাচিত হওয়ার পরে আপনি এলাকায় থাকবেন কিনা, আপনি পার্লামেন্টের এমপি হোস্টেলটা ওইখানে একেবারে গাট্টা মারে বসে থাকবেন কিনা, কিন্তু হোস্টেল আপনার বসবাস করেন, আপনি থাকবেন তো, আপনাকে সেই প্রশ্ন করার সুযোগ আছে কি? 100 বার 3বার বললাম, 100 বার আমি অধিবেশন শেষ হলে আমি আমার এলাকায় চলে যাব। আমি ডিমান্ড করছি যেটা হওয়া উচিত, বিলেতে আছে, আমেরিকাতে আছে, জনপ্রতিনিধির অফিস থাকবে। যেমন আমার নির্বাচনী এলাকায় 2টো থানা, আই শুড হ্যাভ টু অফিস, আমার 2টো অফিস থাকতে হবে, আমার সাপোর্টিং স্টাফ থাকতে হবে, জনগণের সাথে মিট করার ব্যবস্থা থাকতে হবে। এগুলো তো অন্য দেশে থাকে। তারপরে আপনার ইন্ডিয়ার মতন দেশে এমপিদের বেতন কিন্তু আমাদের প্রায় 3 গুণ। এমনকি এমপি যখন থাকেন না, যারা এমপি থাকেন না, হেরে যান অথবা এমপিশিপ করেন না, তাদেরকে পেনশনও দেওয়া হয়। আমাদের দেশে এমপিরা সকালবেলায় ব্যবসা করে, ইটের ভাটায় যাবে, মিল কলকারখানা, মানে যার যেই অবস্থা এগুলো করবে। এগুলো করার পরে অথবা ওকালতি করবে, কেউ ডাক্তার হলে ডাক্তারি করবে, উনি সাংবাদিক, উনি যদি এমপি হয় উনি সাংবাদিকতা করে লেখালেখি সব দুনিয়ার উজির নাজির মারা ঠারার পরে সন্ধ্যার পরে উনি অধিবেশনে যাবে যদি মনে চায়। হাই তুলতে দেবেন, ক্লান্ত তো সারাদিন কাম কাজ করছে।